পৃষ্ঠা 30 বিভাগ বইতে হবে না বিভাগ অন্তস্থ জ। এখানে দুটি কলাম আছে, বাক্য এবং বচন। এক, অনেক বাক্যই বচনের উৎস নয়। এটা হলো বাক্য। বচন হলো কোনো কোনো বাক্য নয় বচনের উৎস স্বরূপ, ব্র্যাকেটে ও। দুই, বাক্য কখনোই বচন নয়। বচন কোনো বাক্য নয় বচন, ব্র্যাকেটে ই। তিন, ধারণা থেকেই সৃষ্টি হয় পদের, বাক্য। বচন হলো সকল ধারণা হয় পদ সৃষ্টিকারী, ব্র্যাকেটে এ। চার, ধারণা অবশ্যই মানসিক ব্যাপার, বাক্য। বচন সকল ধারণা হয় মানসিক ব্যাপার, ক্যাপিটাল এ। পাঁচ, পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি। সকল পরিশ্রম হয় সাফল্যের চাবিকাঠি, ব্র্যাকেটে এ। ছয়, তর্কবিদ্যা অধ্যয়নকারীরা সাধারণত তর্কে পারদর্শী। কোনো কোনো তর্কবিদ্যা অধ্যয়নকারী হয় তর্কে পারদর্শী ব্যক্তি, ব্র্যাকেটে আই। বিভাগ র। এখানেও দুটি কলাম, একটি বাক্য এবং অপরটি বচন। এক, বাক্য, সততাই মানুষকে মহান করে। বচন, সততা হয় এমন যা মানুষকে মহান করে, ক্যাপিটাল এ। দুই, কোন উগ্রপন্থী দেশ সেবক। বাক্য। বচন হলো কোন উগ্রপন্থী নয় দেশ সেবক। কোনো উগ্রপন্থী নয় দেশ সেবক, ব্র্যাকেটে ই। তিন, বাক্য, আতঙ্কবাদীরাই সন্ত্রাসবাদী। সকল আতঙ্কবাদী হয় সন্ত্রাসবাদী, ব্র্যাকেটে এ। চার, অভিজ্ঞ হলেই ভালো ডাক্তার হয় না। কোনো কোনো অভিজ্ঞ ডাক্তার নয় ভালো ডাক্তার, ব্র্যাকেটে ও। পাঁচ, ভালো ডিগ্রি থাকলেই বিদ্বান হয় না। কোনো কোনো ভালো ডিগ্রিধারী নয় বিদ্বান, ব্র্যাকেটে ও। ছয়, রূপ থাকলেই নায়িকা হওয়া যায় না। কোনো কোনো রূপবতী মহিলা নয় নায়িকা, ব্র্যাকেটে ও। বিভাগ ল। বাক্য এবং বচন দুটি কলাম। এক, বাক্য। এক, রূপকথার রাজকুমার কখনোই সত্য হতে পারে না। বচন, কোনো রূপকথার রাজকুমার নয় সত্য, ব্র্যাকেটে ই। দুই, গাঁজাখোর মানেই নেশাখোর। বাক্য। বচন হলো সকল গাঁজাখোর ব্যক্তি হয় নেশাখোর ব্যক্তি, ব্র্যাকেটে এ। তিন, চরিত্রহীনদের কেউ কখনোই বিশ্বাস করে না। কোনো চরিত্রহীন ব্যক্তি নয় বিশ্বাসযোগ্য ব্যক্তি, ব্র্যাকেটে ই। চার, বাক্য, অসৎ মন্ত্রীরা দেশের সর্বনাশ করেই ছাড়ে। বচন, সকল অসৎ মন্ত্রী হয় দেশের সর্বনাশকারী ব্যক্তি, ব্র্যাকেটে এ। পাঁচ, মৌলবাদীরা জাতির শত্রু। বাক্য। সকল মৌলবাদী হয় জাতির শত্রু, ব্র্যাকেটে এ। ছয়, বসন্ত রোগ সবসময় মারাত্মক হতে পারে না। বাক্য। কোনো কোনো বসন্ত রোগ নয় মারাত্মক, ব্র্যাকেটে ও। বিভাগ তালিবর্ষ। বাক্য এবং বচন। প্রথমটি বাক্য।
এক, সব মহিলাই অবলা নয়। বচন হলো কোনো কোনো মহিলা নয় অবলা, ব্র্যাকেটে ও। দুই, অনেক মহিলাই ক্যারাটে জানে। বচন কোনো কোনো মহিলা হয় ক্যারাটে জানা ব্যক্তি, ব্র্যাকেটে আই। তিন, যে কেউ মানুষ খুন করতে পারে না। কোনো কোনো ব্যক্তি নয় এমন যারা খুন করতে পারে, ব্র্যাকেটে ও। চার, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। সকল লঙ্কাবাসী হয় রাবণ, ব্র্যাকেটে এ। পাঁচ, যার নাম ভাজা চাল তাকেই বলে মুড়ি। সকল ভাজা চাল হয় মুড়ি, ব্র্যাকেটে এ। জড় বস্তুর ওজন আছে। সকল জড়বস্তু হয় ওজনশীল বস্তু, ব্র্যাকেটে এ। বিভাগ মধ্যনস্য। বাক্য এবং বচন। এক, বাক্য। স্মৃতি সততই সুখের। বচন সকল স্মৃতি হয় সুখের, ব্র্যাকেটে এ। দুই, পণ্ডিতেরা নমস্য। বচন সকল পণ্ডিত হয় নমস্য ব্যক্তি, ব্র্যাকেটে এ। তিন, কৃতি সন্তানেরা দেশের গৌরব। বচন সকল কৃতি সন্তান হয় দেশের গৌরব, ব্র্যাকেটে এ। চার, স্নাতক ছাড়া আর কেউই এই পদের উপযুক্ত নয়। সকল এই পদের উপযুক্ত ব্যক্তি হয় স্নাতক, ব্র্যাকেটে এ। পাঁচ, সর্বম ক্ষণিকম। বাক্য সকল বস্তু হয় ক্ষণিক, ব্র্যাকেটে এ। ছয়, একজন উগ্রপন্থী দেশপ্রেমিক। বাক্য বচন হলো কোনো কোনো উগ্রপন্থী হয় দেশপ্রেমিক, ব্র্যাকেটে এ। প্রশ্ন 17, নিচের বাক্যগুলি তর্কবিজ্ঞানসম্মত বচনে রূপান্তরিত করো এবং তাদের কোন কোন পদ ব্যাপ্য ও অব্যাপ্য তা উল্লেখ করো। 1, সাদা হাতি আছে। 2, রাজনীতিবিদরা কদাচিৎ সৎ হন। 3, নিরামিষাশী বাঘ নেই। 4, কেবলমাত্র দার্শনিকরা সুখী। এখানে 4টি কলাম আছে টেবিলটাতে। প্রথমটি বাক্য, তারপরেরটি তর্কবিজ্ঞানসম্মত বচন, তারপরে ব্যাপ্য, তারপরে অব্যাপ্য। 1, সাদা হাতি আছে। বাক্য তর্কবিজ্ঞানসম্মত বচন হলো কোনো কোনো হাতি হয় সাদা, ব্র্যাকেটে আই। ব্যাপ্য ড্যাশ অব্যাপ্য হলো উদ্দেশ্য এবং বিধেয় পদ। 2, বাক্য রাজনীতিবিদরা কদাচিৎ সৎ হন। তর্কবিজ্ঞানসম্মত বচন কোনো কোনো রাজনীতিবিদ নন সৎ, ব্র্যাকেটে ও। ব্যাপ্য বিধেয় পদ, অব্যাপ্য উদ্দেশ্য পদ। 3, নিরামিষাশী বাঘ নেই। বাক্য তর্কবিজ্ঞানসম্মত বচন কোনো কোনো বাঘ নয় নিরামিষাশী, ব্র্যাকেটে ই। ব্যাপ্য উদ্দেশ্য বিধেয় পদ, অব্যাপ্য ড্যাশ। 4, কেবলমাত্র দার্শনিকরা সুখী। তর্কবিজ্ঞানসম্মত বচন হল সকল সুখী ব্যক্তি হন দার্শনিক, ব্র্যাকেটে এ। ব্যাপ্য উদ্দেশ্য পদ, অব্যাপ্য বিধেয় পদ। পৃষ্ঠা 31। প্রশ্ন 18, নিচের বাক্যগুলিকে তর্কবিজ্ঞানসম্মত বচনে রূপান্তরিত করো
ও কোন কোন পদ ব্যাপ্য ও কোন কোন পদ অব্যাপ্য তা উল্লেখ করো। 1. কোনো অসৎ মানুষ নেই। 2. সৎ ব্যক্তিরা সর্বদাই সুখী হয় না। 3. বৃত্ত কখনো ত্রিভুজ হয় না। 4. কেবলমাত্র ছাত্ররাই বৃত্তির জন্য আবেদন করতে পারে। এখানেও 4টি কলাম। প্রথমটি বাক্য, তারপরেরটি তর্কবিজ্ঞান সম্মত বচন, তারপরে ব্যাপ্য, তারপরে অব্যাপ্য। উত্তর: 1. কোনো অসৎ মানুষ নেই বাক্য। তর্কবিজ্ঞান সম্মত বচন হলো কোনো মানুষ নয় অসৎ ব্র্যাকেটে ই। ব্যাপ্য হলো উদ্দেশ্য বিধেয় পদ, অব্যাপ্য কিছু নেই। 2. সৎ ব্যক্তিরা সর্বদাই সুখী হয় না বাক্য। তর্কবিজ্ঞান সম্মত বচন হলো কোনো কোনো সৎ ব্যক্তি নয় সুখী ব্র্যাকেটে ও। বিধেয় পদ ব্যাপ্য এবং অব্যাপ্য হলো উদ্দেশ্য পদ। 3. বৃত্ত কখনো ত্রিভুজ হয় না বাক্য। তর্কবিজ্ঞান সম্মত বচন হলো কোনো বৃত্ত নয় ত্রিভুজ ব্র্যাকেটে ই। ব্যাপ্য উদ্দেশ্য বিধেয় পদ, অব্যাপ্য কিছু নেই। 4. বাক্য কেবলমাত্র ছাত্ররাই বৃত্তির জন্য আবেদন করতে পারে। তর্কবিজ্ঞান সম্মত বচন সকল বৃত্তির জন্য আবেদন করতে পারা ব্যক্তি হয় ছাত্র ব্র্যাকেটে এ। ব্যাপ্য উদ্দেশ্য পদ, অব্যাপ্য বিধেয় পদ। প্রশ্ন 19। নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিজ্ঞান সম্মত আকারে রূপান্তরিত করো এবং তাদের গুণ ও গরিমা উল্লেখ করো। গুণ ও গরিমা উল্লেখ করো। 1. কেবলমাত্র পরিশ্রমীরাই সফল হয়। 2. শিশুরা ছাড়া আর কেউ সরল নয়। 3. অসৎ ব্যক্তিরা কদাচিৎ সুখী হয়। 4. বৃত্তাকার বর্গক্ষেত্র নেই। উত্তর: বাক্যগুলিকে তর্কবিজ্ঞান সম্মত আকারে রূপান্তরিত করে সেগুলির গুণ ও পরিমাণ উল্লেখ করা হলো। এখানেও 4টি কলাম করা হয়েছে। প্রথমটি বাক্য, তারপরেটি তর্কবিজ্ঞান সম্মত বচন, তারপরে গুণ, তারপরে পরিমাণ। 1. কেবলমাত্র পরিশ্রমীরাই সফল হয় বাক্য। এরপর হলো তর্কবিজ্ঞান সম্মত বচন সকল সফল ব্যক্তি হয় পরিশ্রমী ব্র্যাকেটে এ। গুণ হ্যাঁবাচক বা সদর্থক, পরিমাণ সামান্য। 2. বাক্য শিশুরা ছাড়া আর কেউ সরল নয়। তর্কবিজ্ঞান সম্মত বচন সকল সরল ব্যক্তি হয় শিশু। গুণ এটি হলো এ, ক্যাপিটাল এ। গুণ হ্যাঁবাচক বা সদর্থক, পরিমাণ সামান্য। 3. বাক্য অসৎ ব্যক্তিরা কদাচিৎ সুখী হয়। তর্কবিজ্ঞান সম্মত বচন কোনো কোনো অসৎ ব্যক্তি নয় সুখী ব্র্যাকেটে ও। গুণ নাবাচক বা নঞ্চর্থক, পরিমাণ বিশেষ। 4. বাক্য বৃত্তাকার বর্গক্ষেত্র নেই। তর্কবিজ্ঞান সম্মত বচন কোনো বর্গক্ষেত্র নয় বৃত্তাকার ব্র্যাকেটে ই। 3. গুণ নাবাচক বা নঞ্চর্থক, পরিমাণ সামান্য। প্রশ্ন 20। নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিজ্ঞান সম্মত আকারে রূপান্তরিত করো এবং তাদের কোন কোন পদ ব্যাপ্য ও অব্যাপ্য তা উল্লেখ করো। 1. যে কেউ এ কাজ করতে পারে। 2. কাঁচা আম সাধারণত টক হয়। 3. অমেরুদণ্ডী প্রাণীরা স্তন্যপায়ী হতে পারে না। 4. সবাই সাধু নয় যারা গির্জায় যায়। উত্তর: এখানেও 4টি কলাম। প্রথমটি বাক্য, তারপরেরটি তর্কবিজ্ঞান সম্মত বচন, তারপরে ব্যাপ্য, তারপরে অব্যাপ্য। 1. বাক্য যে কেউ এ কাজ করতে পারে। সকল ব্যক্তি হয় এমন যারা এ কাজ করতে পারে ব্র্যাকেটে এ। ব্যাপ্য উদ্দেশ্য পদ, অব্যাপ্য বিধেয় পদ। 2. বাক্য
কাঁচা আম সাধারণত টক হয়। তর্কবিজ্ঞানসম্মত বচন: কোনো কোনো কাঁচা আম হয় টক, ব্র্যাকেটে আই। ব্যাপ্য ড্যাশ অব্যাপ্য উদ্দেশ্য বিধেয় পদ। 3. অমেরুদণ্ডী প্রাণীরা স্তন্যপায়ী হতে পারে না। তর্কবিজ্ঞানসম্মত বচন: কোনো অমেরুদণ্ডী প্রাণী নয় স্তন্যপায়ী, ব্র্যাকেটে ই। ব্যাপ্য উদ্দেশ্য বিধেয় পদ, অব্যাপ্য কিছু নেই। বাক্য 4 নম্বর: সবাই সাধু নয় যারা গির্জায় যায়। তর্কবিজ্ঞানসম্মত বচন: কোনো কোনো গির্জাগামী ব্যক্তি নয় সাধু, ব্র্যাকেটে ও। ব্যাপ্য বিধেয় পদ, অব্যাপ্য উদ্দেশ্য পদ। প্রশ্ন 21: নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিজ্ঞানসম্মত আকারে রূপান্তরিত করো এবং তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো। 1. দার্শনিকরা কখনোই সুখী নয়। 2. বিনয় ছাড়া সৎ কাজ হয় না। 3. কোন মা তার সন্তানকে ভালোবাসেন না। 4. কিছু প্রভাবশালী ব্যক্তি অসাধু। এখানেও 4টি কলাম: বাক্য, তর্কবিজ্ঞানসম্মত বচন, গুণ এবং পরিমাণ। 1. বাক্য: দার্শনিকরা কখনোই সুখী নয়। তর্কবিজ্ঞানসম্মত বচন: কোনো দার্শনিক নয় সুখী ব্যক্তি, ব্র্যাকেটে ই। গুণ: নাবাচক বা নঞ্চর্থক, পরিমাণ সামান্য। 2. বাক্য: বিনয় ছাড়া সৎ কাজ হয় না। কোনো সৎ কাজ নয় এমন যা বিনয় ছাড়া হয়, ব্র্যাকেটে ই। নাবাচক এবং নঞ্চর্থক, গুণ, পরিমাণ সামান্য। 3. বাক্য: কোন মা তার সন্তানকে ভালোবাসেন না। সকল মা হন এমন যারা তাদের সন্তানকে ভালোবাসেন, ব্র্যাকেটে এ। গুণ: হ্যাঁবাচক বা সদর্থক, পরিমাণ সামান্য। 4. কিছু প্রভাবশালী ব্যক্তি অসাধু। কোনো কোনো প্রভাবশালী ব্যক্তি হয় অসাধু, ব্র্যাকেটে আই। হ্যাঁবাচক বা সদর্থক, গুণ, পরিমাণ বিশেষ। পৃষ্ঠা 32। প্রশ্ন 22: নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিজ্ঞানসম্মত আকারে রূপান্তরিত করো এবং কোন কোন পদ ব্যাপ্য ও অব্যাপ্য তা উল্লেখ করো। 1. একজন মানুষ কখনোই দেবতা হতে পারেন না। 2. সব আবেদনকারী সত্যনিষ্ঠ নন। 3. কেবলমাত্র শিক্ষিত ব্যক্তিরাই প্রগতিশীল। 4. দার্শনিকরা বিজ্ঞানী হলেও হতে পারেন। উত্তর: এখানেও 4টি কলাম করা হয়েছে। প্রথমটি বাক্য, তারপরেরটি তর্কবিদ্যাসম্মত আকার, তৃতীয় ব্যাপ্য, চতুর্থ অব্যাপ্য। 1. বাক্য: একজন মানুষ কখনোই দেবতা হতে পারেন না। ব্র্যাকেটে ক্যাপিটাল ই, কোনো মানুষ নয় দেবতা। উদ্দেশ্য পদ ও বিধেয় পদ ব্যাপ্য, অব্যাপ্য কিছু নেই। 2. বাক্য: সব আবেদনকারী সত্যনিষ্ঠ নন। ব্র্যাকেটে ও, কোনো কোনো আবেদনকারী নয় সত্যনিষ্ঠ। ব্যাপ্য বিধেয় পদ, অব্যাপ্য উদ্দেশ্য পদ। 3. বাক্য: কেবলমাত্র শিক্ষিত ব্যক্তিরাই প্রগতিশীল। তর্কবিদ্যাসম্মত আকার, ক্যাপিটাল এ, সকল প্রগতিশীল ব্যক্তি হয় শিক্ষিত। ব্যাপ্য উদ্দেশ্য পদ, অব্যাপ্য বিধেয় পদ। 4. দার্শনিকরা বিজ্ঞানী হলেও হতে পারেন। বাক্য: তর্কবিদ্যাসম্মত আকার, আই, ব্র্যাকেটে, কোনো কোনো দার্শনিক হন বিজ্ঞানী। ব্যাপ্য কিছু নেই, অব্যাপ্য উদ্দেশ্য পদ ও বিধেয় পদ। প্রশ্ন 23: নিচের বাক্যগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে বিবর্তনের আবর্তন করো। 1. শতকরা 75% ব্যবসায়ী সৎ। 2.
সব শিক্ষিত মানুষ ভদ্র নন। 3. নিঃস্বার্থ মানুষ নেই। 4. যে কোনো বিজ্ঞানের ছাত্রই এই প্রশ্নের উত্তর জানে। উত্তর, এখানে 4টি কলাম করা হয়েছে। প্রথমটি বাক্য, তারপরে যুক্তিবিজ্ঞানসম্মত আকার, তারপরে বিবর্তিত, তারপরে হলো বিবর্তনের আবর্তন। 1. বাক্য। শতকরা 75% ব্যবসায়ী সৎ। যুক্তিবিজ্ঞানসম্মত আকার ব্র্যাকেটে আই, কোনো কোনো ব্যবসায়ী হয় সৎ। বিবর্তিত, সুতরাং ব্র্যাকেটে ও, কোনো কোনো ব্যবসায়ী নয় অসৎ। আর বিবর্তনের আবর্তন হলো ব্র্যাকেটে ও বচনের আবর্তন সম্ভব নয়। 2 নম্বর বাক্য। সব শিক্ষিত মানুষ ভদ্র নন। যুক্তিবিজ্ঞানসম্মত আকার ব্র্যাকেটে ও, কোনো কোনো শিক্ষিত মানুষ নয় ভদ্র। বিবর্তিত, সুতরাং ব্র্যাকেটে আই, কোনো কোনো শিক্ষিত মানুষ হয় অভদ্র। বিবর্তনের আবর্তন, সুতরাং ব্র্যাকেটে আই, কোনো কোনো অভদ্র ব্যক্তি হয় শিক্ষিত মানুষ। বাক্য 3. নিঃস্বার্থ মানুষ নেই। যুক্তিবিজ্ঞানসম্মত আকার ব্র্যাকেটে ই, কোনো মানুষ নয় নিঃস্বার্থ। বিবর্তিত, সুতরাং ব্র্যাকেটে এ, সকল মানুষ হয় অনিঃস্বার্থ। বিবর্তনের আবর্তন, সুতরাং ব্র্যাকেটে আই, কোনো কোনো অনিঃস্বার্থ জীব হয় মানুষ। বাক্য 4. যে কোনো বিজ্ঞানের ছাত্রই এই প্রশ্নের উত্তর জানে। যুক্তিবিজ্ঞানসম্মত আকার এ, সকল বিজ্ঞানের ছাত্র হয় এমন যারা এই প্রশ্নের উত্তর জানে। বিবর্তিত, সুতরাং ক্যাপিটাল ই, কোনো বিজ্ঞানের ছাত্র নয় এমন যারা এই প্রশ্নের উত্তর জানে। বিবর্তনের আবর্তন, সুতরাং ব্র্যাকেটে ই, কোনো এমন যারা এই প্রশ্নের উত্তর জানে নয় বিজ্ঞানের ছাত্র। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী টাইপ 2, মার্কস 3। প্রশ্ন 1. বচনের বিভিন্ন অংশ বা অবয়বগুলি আলোচনা করো, অথবা নিরপেক্ষ বচনের অংশগুলি উদাহরণ সহ আলোচনা করো। উত্তর, বচনের অংশ বা অবয়ব। তর্কবিদ্যায় নিরপেক্ষ যুক্তির মৌল ভিত্তি হল নিরপেক্ষ বচন, কারণ নিরপেক্ষ বচনের সমদ্বয়েই গঠিত হয় নিরপেক্ষ যুক্তি। এই নিরপেক্ষ বচনের অংশ হল 4টি। এই অংশগুলি হল 1 পরিমাণক, 2 উদ্দেশ্য, 3 সংযোজক ও 4 বিধেয়। নিরপেক্ষ বচনের যে অংশ ওই বচনের পরিমাণ কোয়ান্টিটিকে উল্লেখ করে তাকে বলা হয় পরিমাণক। যার সম্পর্কে বচনে কিছু ঘোষণা করা হয় তাকে বলা হয় উদ্দেশ্য। যে অংশটি উদ্দেশ্য এবং বিধেয়কে সংযোজন বা যুক্ত করে তাকে সংযোজক বলে। আমরা বাক্যে যাকে ক্রিয়ারূপে উল্লেখ করি বচনে তাকেই সংযোজক বলে। অন্যদিকে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা বা ঘোষণা করা হয় তাকেই বিধেয় বলে। যেমন বচন, ওপরে লেখা হয়েছে বচন একটি খোপের মধ্যে। এই বচন থেকে 4টে অ্যারো দিয়ে 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ পরিমাণক সকল, দ্বিতীয়টা উদ্দেশ্য মানুষ,
তৃতীয়টা সংযোজক হয়, চতুর্থ বিদেহ মরণশীল। অংশগুলির ক্রমিক সংবদ্ধতায় নিরপেক্ষ বচন। নিরপেক্ষ বচনের 4টি অংশকে উল্লিখিতভাবে পরপর সাজাতে হয়, উল্টোপাল্টাভাবে সাজানো যায় না। এর কোনো অংশ উজ্জ্বল রাখা যায় না। সুতরাং দেখা যায় যে বচনকে একটি বাঁধা ধরা নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়। এর কোনো ব্যতিক্রম সম্ভব নয়। এই 4টি অংশই যে বচনের ক্ষেত্রে অপরিহার্য তাতেও কোনো সন্দেহ নেই। সেজন্য বচন তৈরির ক্ষেত্রে এই 4টি অংশের গুরুত্বকে কখনোই উপেক্ষা করা যায় না। প্রশ্ন 2, সংযোজকে ভূমিকা কি? উত্তর, ব্র্যাকেটে 3, সংযোজক যে শব্দের দ্বারা উদ্দেশ্য পদ ও বিধেয় পদের মধ্যে সংযোগ স্থাপন করা হয় তাকেই বলা হয় সংযোজক, ব্র্যাকেটে কপুলা। কপুলা শব্দটি এসেছে দুটি ল্যাটিন শব্দ থেকে, যার একটি হলো কো এবং অপরটি হলো অ্যাপিরি। কো শব্দের অর্থ হলো সহিত বা সঙ্গে, আর অ্যাপিরি শব্দের অর্থ হলো যুক্ত করা, কনজয়েন। সুতরাং কপুলা শব্দটির অর্থ দাঁড়ায় দুটি বিষয়কে যুক্ত করা। বচনের ক্ষেত্রে এর অর্থ হলো উদ্দেশ্যকে বিধেয়র সঙ্গে যুক্ত করা। এই যুক্ত করার বিষয়টি সদর্থকভাবেও হতে পারে, আবার নঞ্চর্থকভাবেও হতে পারে। ব্যাকরণের অর্থে যাকে ক্রিয়াপদ বা ভার্ব রূপে অভিহিত করা হয়, তর্কবিদ্যায় তাকেই সংযোজক, ব্র্যাকেটে কপুলা রূপে গণ্য করা হয়। সংযোজকের রূপ সদর্থক অথবা নঞ্চর্থক হতে পারে। পৃষ্ঠা 33। উদাহরণ: 1. সকল দার্শনিক হয় চিন্তাশীল। 2. কোনো মানুষ নয় সুখী। ব্যাখ্যা: উদাহরণ দুটির প্রথমটিতে হয় পদটি সদর্থকভাবে উদ্দেশ্য এবং বিধেয় দুটির মধ্যে সংযোগ স্থাপন করেছে। এর ফলে এটি একটি সংযোজক রূপে গণ্য। আবার দ্বিতীয় উদাহরণটিতে নয় পদটি নঞ্চর্থকভাবে উদ্দেশ্য বিধেয়ের মধ্যে সংযোগ সাধন করেছে। এর ফলে এটিও একটি সংযোজক রূপে গণ্য। সুতরাং বলা যায় যে তর্কবিদ্যায় হয় অথবা নয় শব্দ দুটিকে সংযোজক হিসেবে উল্লেখ করা হয়। 4. বিধেয়। নিরপেক্ষ বচনের শেষ অংশ হল বিধেয়, প্রেডিকেট। বিধেয়টি সবসময়ই সংযোজকের পরে অবস্থান করে। বিধেয় হল বচনের সেই অংশ যেখানে উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছুকে স্বীকার বা অস্বীকার করা হয়। বিধেয়টি সদর্থক অথবা নঞ্চর্থক উভয় রূপেই গণ্য হতে পারে। উদাহরণ: 1. সকল দার্শনিক হন কবি। 2. কোনো দার্শনিক নন কবি। ব্যাখ্যা: এই দুটি উদাহরণের ক্ষেত্রেই দেখা যায় যে কবি শব্দটিকে বচনের শেষে উল্লেখ করা হয়েছে। সে কারণেই এই শব্দটি বিধেয় রূপে গণ্য। প্রথম উদাহরণটিতে পদটি সদর্থকভাবে স্বীকৃত হয়েছে, কিন্তু দ্বিতীয় উদাহরণটিতে তা নঞ্চর্থকভাবে উল্লিখিত হয়েছে। দুটি উদাহরণেই এই বিধেয় পদটি উদ্দেশ্য সম্পর্কে প্রযুক্ত হয়েছে। প্রশ্ন 3. উদাহরণ সহযোগে নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য দেখাও। উত্তর: নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য। এখানে 3টি কলাম করা হয়েছে। প্রথমটি বিষয়, তারপরে নিরপেক্ষ বচন এবং তারপরেরটি সাপেক্ষ বচন। 1 নম্বর, বিষয় হলো সংজ্ঞাগত। নিরপেক্ষ বচন: যে বচনের বিধেয় কোনো শর্ত ছাড়াই উদ্দেশ্য সম্পর্কে
কোনো কিছু স্বীকার বা অস্বীকার করে সেই বচনকে বলা হয় নিরপেক্ষ বচন। যেমন A= সকল মানুষ হয় মরণশীল জীব। সাপেক্ষ বচন, যে যৌগিক বচনের অঙ্গবাক্যগুলি সত্য অপেক্ষক যোজক দিয়ে যুক্ত থাকে তাকে বলা হয় সাপেক্ষ বচন। যেমন যদি বৃষ্টি হয় তবে মাটি ভেজে। 2. বিষয় হলো মৌলিক বচনগত। নিরপেক্ষ বচন হলো নিরপেক্ষ বচন মৌলিক বচন বা সবল বচন, কেননা সরল বচন, কেননা নিরপেক্ষ বচনকে বিশ্লেষণ করলে অন্য কোনো সরল বচন পাওয়া যায় না। আর সাপেক্ষ বচন হলো সাপেক্ষ বচন মৌলিক বচন নয়, যৌগিক বচন, কেননা সাপেক্ষ বচনকে বিশ্লেষণ করলে অনেক মৌলিক বচন পাওয়া যায়। 3. গঠনগত। নিরপেক্ষ বচন, আদর্শ নিরপেক্ষ বচন 4টি অংশ দিয়ে গঠিত হয়, যেমন ক পরিমাণক, খ উদ্দেশ্য, গ সংযোজক, ঘ বিধেয়। সাপেক্ষ বচন, সাপেক্ষ বচন 2টি অংশ দিয়ে গঠিত হয়, যেমন ক 2 বা ততোধিক অঙ্গবাক্য, খ সত্য অপেক্ষক যোজক। প্রশ্ন 4. বাক্য ও বচনের সাদৃশ্য কি? উত্তর: বাক্য ও বচনের সাদৃশ্য। বাক্য ও বচনের মূল ভিত্তি সবসময় একই, সেই কারণে বাক্য ও বচনের মধ্যে সাদৃশ্য বা মিল থাকা খুবই স্বাভাবিক। বাক্য ও বচনের সাদৃশ্যের বিষয়গুলিকে উল্লেখ করা হলো। এখানে একটি টেবিল করা হয়েছে যার মধ্যে 3টে কলাম আছে। প্রথমটি বিষয়, দ্বিতীয়টি বাক্য বা সেন্টেন্স, তৃতীয়টি বচন বা প্রপোজিশন। 1. উৎসগত বিষয়। বাক্য হলো বাক্যের উৎস হলো চিন্তা, চিন্তার ফলে বাক্যের উদ্ভব হয়। বচন, বচনেরও উৎস হলো চিন্তা, চিন্তার জন্য বচনেরও উদ্ভব হয়। বিষয় 2. সমন্বয়গত। বাক্য, বাক্য কয়েকটি পদ বা শব্দের সমন্বয়ে গঠিত হয়, যেমন রাম কলেজ যায়। বচন, বচনও কয়েকটি পদ বা শব্দের সমন্বয়ে গঠিত হয়, যেমন সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। বিষয় 3. ব্যবহারগত। বাক্য, বাক্যের ব্যবহার হয় যুক্তির ক্ষেত্রে, কারণ বাক্যের সম্মিলিত রূপে গঠিত হয় যুক্তি। বচন হলো বচনেরও ব্যবহার হয় যুক্তির ক্ষেত্রে, কারণ বচনের সম্মিলিত রূপেই গঠিত হয় যুক্তি। প্রশ্ন 5. নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত বচনে রূপান্তর করো ও তাদের গুণ এবং পরিমাণ নির্দেশ করো। ব্র্যাকেটে এ, জনপ্রিয় প্রচারক সর্বদা দক্ষ যুক্তিবিদ হন না। বি, সে প্রেমিক নয় যে সবসময় অনুরক্ত নয়। সি, কদাচিৎ মানুষ নিজেকে চেনে। উত্তর: বাক্যগুলি তর্কবিদ্যাসম্মত বচনে রূপান্তর ও তাদের গুণ এবং পরিমাণ। এখানে 4টি কলাম করা হয়েছে। প্রথমটি বাক্য, তারপরেরটি তর্কবিজ্ঞানসম্মত আকার, ব্র্যাকেটে LF, তারপরে গুণ এবং শেষে পরিমাণ। এ, বাক্য, জনপ্রিয় প্রচারক সর্বদা দক্ষ যুক্তিবিদ হন না। তর্কবিজ্ঞানসম্মত আকার, কোনো কোনো জনপ্রিয় প্রচারক নন দক্ষ যুক্তিবিদ, ব্র্যাকেটে ও। গুণ নঞ্চর্থক, পরিমাণ বিশেষ। বি, বাক্য, সে প্রেমিক নয় যে সবসময় অনুরক্ত নয়। তর্কবিজ্ঞানসম্মত আকার, সকল সবসময় অনুরক্ত ব্যক্তি হয় প্রেমিক, ব্র্যাকেটে এ।
গুণ সদর্থক, পরিমাণ সামান্য। সি, বাক্য। কদাচিৎ মানুষ নিজেকে চেনে। তর্কবিজ্ঞানসম্মত আকার। কোনো কোনো মানুষ নয় এমন যে নিজেকে চেনে, ব্র্যাকেটে ও। গুণ নঞ্চর্থক, পরিমাণ বিশেষ।